না? আমরা এই সাইডটার এসিও একদম প্র্যাকটিক্যাল থেকে শুরু করে থিওরিটিক্যাল যত আছে সব আমরা একদম শিখবো এবং প্র্যাকটিক্যাল এই সাইডটাকে এসিও করবো। এটা হচ্ছে গত ব্যাচের কয়েকটা স্টুডেন্টের সাইড। তো আমরা কী করবো, এইটারই এসিও করবো শুরু থেকে করতে হয়, এসিও করতে হয়, অ্যাড করতে হয়, অর্থাৎ আমাদের এই সাইডটা চলে আসে। এটা কীভাবে আনতে হয় একদম ধরে ধরে আমরা এসি করবো আজকে। হ্যাঁ, এসি করার জন্য আমাদের কিছু জিনিস লাগে। একটা হচ্ছে আমাদের ChatGPT সহায়তা নেব প্রথম কথা, দ্বিতীয় হচ্ছে আমাদের একটা ওয়েবসাইট লাগবে, সেটা যে কোনো কন্টেন্ট ম্যানেজমেন্ট হতে পারে, যে কোনো ধরনের ওয়েবসাইট হতে পারে। ওয়েবসাইট লাগবে, ChatGPT সহায়তা লাগবে, তারপর হচ্ছে বিভিন্ন ধরনের টুলস লাগবে, তারপর সবচেয়ে বড় জিনিস হচ্ছে সেটা হচ্ছে ব্রেন। ব্রেন ছাড়া কখনই এসিও সম্ভব নয়। তো আমরা শুরু করি নাকি ভালো করে, কারণ এসিও ছাড়া বাজারে টিকে থাকতে পারবে না। যে কোনো জিনিস করে দেখানো এসিও ছাড়া মার্কেট প্লেসে টিকতে পারবেন না, একদম দাম করে পড়ে যাবেন। গত ক্লাসে আমি কয়েকটা সমস্যার কথা বলছিলাম, যাদের যাদের ইউটিউব চ্যানেল আছে। মেজর প্রবলেম যেগুলো হচ্ছে হঠাৎ করে ভিউ কমে যাওয়া বা ভিউ বন্ধ হয়ে যাওয়া, ভিডিও রিকমেন্ডেড বন্ধ হয়ে যাওয়া, তারপর হচ্ছে সাবস্ক্রাইবার বন্ধ হয়ে যাওয়া। এই সমস্যাগুলো থেকে উত্তরণের জন্য কী কী করতে হয় অলরেডি কালকে আমি বলছি। যারা যারা কালকে আসতে হয় তারপরেও আমি যদি ফাঁকা পাই বলে দেবো আবার, ঠিক আছে? কেন এই সমস্যাগুলো হয় এবং এই সমস্যাগুলো থেকে উত্তরণের উপায় আমি আবার হাতে কলমে দেখাবো, ঠিক আছে? ক্লাস পাচ্ছেন আর মাত্র কয়েকটা, এবং পরবর্তী 3 মাস ক্লাস হবে না, শুধুমাত্র সাপোর্ট হবে। যদি আপনাদের কোনো ধরনের কোনো সমস্যা হয়, কোথাও দিয়ে আটকাইছে, কোথাও দিয়ে পাচ্ছেন না, তাহলে কী করবে, একটা মেসেজ দিয়ে রাখবেন যে আমার এই সমস্যা হচ্ছে, আর কার কার এই ধরনের সমস্যা হচ্ছে। সবাই মিলে একজোট হওয়ার পর আমাকে একটা নির্দিষ্ট টাইম দেবেন যে স্যার আমরা 9টায় বা 10টায় আপনার সাথে বসবো, ঠিক আছে? তাহলে 9টা থেকে 10টা পর্যন্ত বা যতক্ষণ লাগে, যতক্ষণ আপনাদের সমস্যাগুলো সমাধান হয় নাই ততক্ষণ আমি আপনাদের ক্লাস করবো অনলাইন, ঠিক আছে? তাহলে এসিও করতে গেলে আমাদের কী কী লাগবে, কন্টেন্ট লাগবে। যে কন্টেন্টগুলো পাবো কোথায়, ChatGPTর কাছ থেকে, অর্থাৎ আমাদের ChatGPTর হেল্প লাগবে। এবং এই কন্টেন্টগুলোকে কীভাবে ইউনিক করতে হয়, এমনভাবে ইউনিক করতে হবে এই কন্টেন্টগুলো দুনিয়াতে যেন কারোর কাছে না থাকে, শুধু আমার কাছে থাকবে। এগুলো কীভাবে কী করতে হয় আমি স্টেপ বাই স্টেপ আপনাদেরকে দেখাচ্ছি। তাহলে আমরা একটা স্লাইড রেসিপিটা করবো, classify.com এই সাইটে আমরা এসিও করবো। প্রথম আমরা জানি যে এসিওটা অলরেডি আমি বলছি, তারপরে আমি আপনাদেরকে বলে দিচ্ছি। এসিও হচ্ছে, হ্যাঁ, এসিও হচ্ছে সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন। এখন এখানে 3টে ওয়ার্ড আছে, একটা হচ্ছে সার্চ, একটা হচ্ছে ইঞ্জিন, একটা হচ্ছে অপটিমাইজেশন। এখন সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন বলতে বোঝায় যখন আমরা গুগলে কোনো কিছু লিখে সার্চ করি, কোথায়, গুগল কি একটা ব্রাউজার, তাই না? অর্থাৎ ব্রাউজারে কোনো কিছু লিখে যখন সার্চ করি, সার্চটা করি কোথায়,
সার্চ ইঞ্জিনের মধ্যে, তাই না? সার্চ ইঞ্জিন কী কী আছে? গুগল আছে, ইয়াহু আছে, ইয়ারডেক্স আছে, অনেকগুলো বিং আছে। তো যখন আমরা কোনো কিছু কোনো ব্রাউজারে লিখে সার্চ করি, সার্চটা কোথায় করি? সার্চ ইঞ্জিনের মধ্যে। সার্চ ইঞ্জিনের মধ্যে যখন কোনো কিছু লিখে সার্চ করি তখন কী করে? সেই সার্চ ইঞ্জিনটা সমস্ত ডাটাগুলোকে কালেক্ট করে আমাদের সামনে অপটিমাইজ করে দেয়, তাই না? এই পুরো মেকানিজমটাকেই বলা হয় সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন। অর্থাৎ আমি আবার বলি, যখন আমরা কোনো কিছু দিকে সার্চ করি, গুগলে হোক, যে কোনো একটা ব্রাউজারের সহায়তা নিই, তাই না? ফায়ারফক্স, গুগল, তারপর অনেকগুলো আছে। যখন কোনো কিছু দিকে সার্চ করি সেটা কোথায় যায়? সার্চ ইঞ্জিনের মধ্যে যায়। যেমন গুগল, ইয়াহু, ইয়ারডেক্স, অনেকগুলো সার্চ ইঞ্জিন আছে। এই সার্চ ইঞ্জিন করে কি? সেই রেজাল্টটাকে অপটিমাইজ করে আমাদের সামনে উপস্থাপন করে। এই পুরো প্রসেসটাকেই বলা হয় সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন। এখন আমি যে কথাটা বললাম সেটার বাস্তব পরীক্ষা আমি করে দেখাই। কোন মেকানিজমটাকে এসইও বলা হয়? যখন আমি গুগলে সার্চ দিলাম, কি লিখছি? শ্যাম্পু ইন ইউএস। কোথায় সার্চ করছি? কোথায় একটা ব্রাউজারের সহায়তা নিয়ে। আমার সার্চ ইঞ্জিন কি? গুগল। তো আমি গুগল সার্চ ইঞ্জিনের সহায়তা নিয়ে সেখানে সার্চ করছি বেস্ট শ্যাম্পু ইন ইউএস, তাই না? তো তখন কি করছে সার্চ ইঞ্জিন? কী করছে? বিভিন্ন জায়গায় সেগুলো তথ্যগুলো ডাটাগুলো সংগ্রহ করে এই যে আমার সামনে যে তথ্যগুলো অপটিমাইজ করে দিয়েছে, এই পুরো প্রসেসটাকে বলা হয় সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন। এখন কথা হচ্ছে, আমি যখন সার্চ করছি বেস্ট শ্যাম্পু ইন ইউএস, ওটা ইউএসএ, তাহলে এইটা একটা নাম আমার সামনে উপস্থাপন করছে। এইটাই বর্তমানে ইউএসএর মধ্যে সেরা শ্যাম্পু কি? কখনোই নয়। কারণ এর থেকে ভালো শ্যাম্পু ইউএসএ কেন, গোটা বিশ্বে আছে। কথা হচ্ছে এটার সামনে আসার একমাত্র কারণ এই শ্যাম্পুটা গুগলকে ভালোভাবে বুঝাইতে পারছে যে এটা আমার শ্যাম্পুটাই সেরা। অর্থাৎ আমি গুগলকে যত ভালোভাবে বুঝাবো যে আমি সেরা, ততক্ষণ পর্যন্ত গুগল আমাকে সেরা বলবে না। একটা নরমাল এত নর্মাল জিনিসও গুগলের কাছে সেরা হয়ে উঠতে পারে যদি আমি তাকে ভালোভাবে তার জিনিসটাকে বুঝাই বুঝতে পারছি। এখন কথা হচ্ছে আমি সেটা বুঝতে পারি। এখন আমি কি করি? বেস্ট প্রোটিন ইন বাংলাদেশ, তাই না? এখন লা মেরিডিয়ান আছে প্রথমে। আচ্ছা, লা মেরিডিয়ানের থেকে ভালো হলে নাই বাংলাদেশে আছে। তাহলে কেন লা মেরিডিয়ান বাংলাদেশের প্রথমে আসলো? কারণ লা মেরিডিয়ান গুগলকে ভালো করে বুঝাইতে পারছে যে আমার হোটেলটাই সেরা। তার কারণে এই লা মেরিডিয়ান প্রথমে চলে আসে। এখন সবচেয়ে তাৎপর্য জিনিসটা, আমি গুগলকে যত ভালো করে বুঝাইতে পারবো আমি সেরা, তবেই গুগল বুঝবে তুমি সেরা, তাই না? এই সেরাগুলো বুঝতে গেলে কী কী করতে হবে সেগুলো আমরা আস্তে আস্তে প্রসেস বাই প্রসেস আগাবো। তাহলে এখন কিন্তু এই নিয়ে কারো সন্দেহ আছে? সন্দেহ থাকার কথা না। তাহলে আমরা যখন কোনো কিছু লিখে সার্চ করি, সেটা সার্চ ইঞ্জিন কী করে? বিভিন্ন ডাটাগুলোকে কালেকশন করে আমাদের সামনে যে অপটিমাইজ করে, এই প্রসেসটাকেই বলা হয় সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন। এখন কথা হচ্ছে সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন কয় প্রকার? সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন হচ্ছে প্রধানত দুই প্রকার। এখন
লোকাল এসিও। তাহলে এসিও মূলত দুই প্রকার, লোকাল এসিও আমরা পরে জানবো। প্রধানত এসিও হচ্ছে একটা অফবেস আর একটা হচ্ছে লোকাল এসিও জানেন স্যার, লোকাল এসিও ক্লাস নিচ্ছি স্যার। এখন দুইটা এসিওর কথা আমরা জানলাম, একটা হচ্ছে অফবেস, একটা হচ্ছে অফবেস। তাহলে আমার প্রথম সেটি হচ্ছে অফবেস, অর্থাৎ অফ করা। হ্যাঁ, আচ্ছা, সোজাসুজি মনে রাখবে, যদি অনলাইনে যদি কোনো ধরনের এসিওর কাজ করা যায় না যায়, অনলাইনে কোনো ধরনের এসিও অর্থাৎ নেট ছাড়া যে কাজটা আমরা করতে পারবো সেটাই হচ্ছে অফবেস। সহজ কথা বুঝতে পারছি? নেট ছাড়া যে কাজটা করতে পারবো অর্থাৎ অনলাইনে, সেটাই হচ্ছে অফবেস। আর নেট ছাড়া যে কাজটা হবে না সেটাই হচ্ছে অফবেস। অর্থাৎ অফবেস এসিওটা হচ্ছে আমার ইমেজ, আমার কন্টেন্ট, ঠিক আছে, বিভিন্ন ধরনের কন্টেন্ট আছে, আমি দেখাই, ব্লগে যাই, এই যে একটা আমার কন্টেন্ট হ্যাঁ, এই যে আমার কি আছে, এখানে কন্টেন্ট আছে, অনেকগুলো কন্টেন্ট আছে, ইমেজ আছে। এই যে আমরা এইগুলো যখন অফলাইনে সাজাবো, এই যে সমস্ত কাজগুলা অর্থাৎ ইমেজের কাজ, কন্টেন্টের কাজ, এগুলো কিসের কাজ? অফ পেজ এসিওর কাজ। এখন এই অফ পেজ এসিওর কাজটা আমরা আগে শিখবো, তারপরে আমরা কী করবো? অফ পেজ এসিওর কাজটা। এখন অফ পেজ এসিওর কোনগুলা? ব্যাকলিংক আছে, লিঙ্ক বিল্ডিং আছে। এই যে অনলাইনে যখন আমরা কাজ করবো, অর্থাৎ ফোরাম পোস্টিং, ব্লগ পোস্টিং, তারপর হচ্ছে লিঙ্ক বিল্ডিং, ব্যাকলিংক তৈরি করা, এগুলোই হচ্ছে অন পেজ এসিও। এবং বাদ বাকি যেগুলো কন্টেন্ট, ইমেজ, যতগুলো আছে সবগুলো হচ্ছে আমাদের অফ পেজ এসিও। এখন অফ পেজ এসিওর মধ্যে এই যে এখানে বলে দেওয়া আছে, অফ পেজ এসিও হচ্ছে একটা ওয়েবসাইটকে নিজের মতো করে সাজানো, অর্থাৎ কন্টেন্ট দিতে হবে, ইমেজ দিতে হবে, এই সমস্ত কিছুকে নিজের মতো অর্থাৎ ইউনিক করে, অর্থাৎ সাইটটাকে এত সুন্দর করে তৈরি করার জন্য যত প্রকার কন্টেন্ট ইমেজ আছে সবগুলোকে সাজে তোলাটাই হচ্ছে অফ পেজ এসিও। আর আরেকটা হচ্ছে এটা ভুল আছে, এটা হবে অফ পেজ, এটা হবে অন পেজ, ঠিক আছে? তারপর কি সাধারণ ওয়েবসাইটকে সার্চ ইঞ্জিন কাছে প্রাধান্য করে দেওয়াই হচ্ছে অন পেজ এসিও। এখন প্রাধান্য হয় কিসে? তাদের বুঝতে মোটামুটি প্রাধান্য হয় কিসে? লিঙ্ক বিল্ডিং, ব্যাকলিং, ফোরাম পোস্টিং, এগুলোই হচ্ছে মোটামুটি এসিও। এগুলো করলেই একটা সাইট মোটামুটি গুগলের কাছে প্রাধান্য পায়। এখন তোমার এসিটা কিসের উপর ভিত্তি করে আমরা করি? প্রথম কাজ হচ্ছে আমাদের সোশ্যাল মিডিয়া, তাই না? সোশ্যাল মিডিয়া থাকতে হবে, যেমন ফেসবুক, টুইটার, লিঙ্কডিন, এসব। অর্থাৎ এসিও করতে গেলে সবচেয়ে বড় ব্যাকলিং হচ্ছে আমার সোশ্যাল মিডিয়া, সব থেকে বড়। কেন? যখন আমরা একটা ওয়েবসাইট তৈরি করি, ওয়েবসাইটের ওখানে আমার সোশ্যাল মিডিয়া লিঙ্ক ছোট্ট করে বসাই দিই, তাই না? যেমন এটা হচ্ছে মেইন শর্ট, অর্থাৎ যখন আমাদের একটা ওয়েবসাইট থাকে, দেখেন একদম শেষের দিকে ইনস্টাগ্রাম, এই যে দিকগুলো আমরা ব্যবহার করি, এগুলো হচ্ছে সোশ্যাল মিডিয়া ব্যাকলিং। অর্থাৎ যেগুলো ব্যাকলিং হচ্ছে ওয়েবসাইটের সবচেয়ে বড় শক্তিশালী কাজ, এর মতো শক্তিশালী আর কিছু নাই। ব্যাকলিং যত হবে ওয়েবসাইট তত বেশি শক্তিশালী এবং তত বেশি টবে যাবে। তো আমরা কী করবো? সোশ্যাল মিডিয়া ব্যবহার করবো, যে কোনো সাইটের ক্ষেত্রে আমরা এই সোশ্যাল মিডিয়া লিঙ্কগুলো ব্যবহার করি। তারপর কি? ব্লগ সাইট, অর্থাৎ ব্লগ সাইটে আমরা পোস্ট করবো বিভিন্ন ধরনের, কীভাবে পোস্ট করতে হয় আমরা আস্তে আস্তে আসি। তারপর ফোরাম পোস্টিং, বিভিন্ন ধরনের ফোরাম, আরও অনেকগুলো ফর্ম আছে যেগুলোতে ডিলিভারি আর্টিকেল সাবমিট করা যায়, সেগুলোতে আমরা থাকি। তারপর আর্টিকেল সাইট, বিভিন্ন জায়গা থেকে আমাদের আর্টিকেল দিতে হবে, আর্টিকেল ডিজাইন করতে হবে,
কমেন্ট করে সেগুলোকে গিয়ে আমরা কী করবো, কমেন্ট করবো, অ্যান্সার দিয়ে চলে আসবো। তারপর ডিফারেন্স ওয়েস অফ এসিও, কীভাবে এসিও আমরা করবো, কোন ধরনের এসিও আমরা করবো, তাই না? এসিও হচ্ছে 3 প্রকারের করা যায়। একটা হচ্ছে হোয়াইট হ্যাট এসিও, অর্থাৎ কি হোয়াইট হ্যাট, হোয়াইট মানে কি বোঝা যায়, সাদা, অর্থাৎ এটাই হচ্ছে লিগ্যাল ওয়ে, 100% ট্রাস্টেড ওয়েতে যে প্রকার এসিও করা হয় সেটাকেই বলা হয় হোয়াইট হ্যাট এসিও। তারপর ব্ল্যাক হ্যাট এসিও, এটাকে বলা হয় ইলিগাল, একদম ফেক, অর্থাৎ গুগল বুঝতেই পারবে না যে আমার এসিও করে এই সাইটটাকে টপে নিয়ে আসছে, গুগল বুঝতেই পারবে না। তারপর আছে আরেকটা মেথড আছে, সেটাকে বলা হয় গ্রে হ্যাট মেথড, এটাকে ডিজিটাল এবং ইলিগালের সমন্বয়ে তৈরি করা হয়, ঠিক আছে? কিন্তু আমরা যদি বর্তমান জেনারেশন অর্থাৎ বর্তমান অবস্থায় হোয়াইট হ্যাট এসিও করবো, হ্যাঁ করতে পারবো, কিন্তু আমাদের একটু সময় বেশি লাগে। অর্থাৎ দেখা যাবে একটা সাইটকে র্যাঙ্কিং করতে গেলে আমার 1 বছর 6 মাস লেগে যাবে। তো আমরা কী করবো, হোয়াইট হ্যাট এসিও করবো, কিন্তু এই যে গ্রে হ্যাট ব্যাপারটা আছে, লিগ্যাল হ্যাট এবং ইলিগ্যাল যে সমন্বয়ে এসিও করা হয় সেটাই আমরা করবো। অর্থাৎ লিগ্যালও করবো, ইলিগ্যাল এমনভাবে করবো গুগলে যেন না হবে, বুঝতে পারছি? কারণ আমরা ইলিগালি না করলে বর্তমান যে কম্পিটিটর আছে তাদের সাথে আমরা টিকতে পারবো না, বুঝতে পারছি? তো ব্ল্যাক হ্যাট এসিওটা হচ্ছে ইলিগাল হবে এবং 100% হয়ে যেটাকে বলা হয় স্ক্যাম। অর্থাৎ আমরা যদি এই এসিও শিখতে পারি, কোনোদিন কোনোভাবে যদি আপনারা ব্ল্যাক হ্যাট এসিওতে এক্সপার্ট হন, ইউ আর দ্য টপ, এটাই হচ্ছে বেস্ট তরিকা, কিন্তু এটাতে রিস্কও আছে। এই এসিওর মাধ্যমে যদি কোনো সাইটকে আমি রাতারাতি 1 নম্বরে নিয়ে আসি, আমার প্রচুর পরিমাণে সেল হবে, প্রচুর পরিমাণে আর্নিং হবে, কিন্তু যদি গুগলের কাছে একটা দিন ধরা পড়ে তাহলে আজীবনের জন্য ওই সাইটটা গুগল থেকে নিষিদ্ধ হয়ে যাবে, এটাই হচ্ছে রিস্ক। কিন্তু বাংলাদেশের বড় বড় যারা ব্ল্যাক হ্যাট এসিও আছে তারা এগুলোর কোনো তোয়াক্কা করে না। 1 মাসের জন্য সাইটটাকে তারা একদম কমপ্লিটলি গুগলের টপে নিয়ে আসবে, 1 মাস ধুমাধুম ইনকাম করবে, পরে তাদের সাইট থাক আর না ইনকাম হয়ে গেছে। এটাই হচ্ছে ব্ল্যাক হ্যাট এসিও, এটাতে আঙুল ফুলে কলা গাছ, অর্থাৎ রাতারাতি বড় বড় পাওয়ার সম্ভাবনা অনেক বেশি, এবং এইটা যারা জানবে যে কোনো কিছুতে তাকে যদি যা কোনো কিছু ওয়েতে লাগাই যাবে সে কম আপনাকে একদম বেস্ট পারফরমেন্স নিয়ে আসে। আমার কথা হচ্ছে একটা ডোমিন এবং একটা হোস্টিংয়ের দাম 5 থেকে 6,000 টাকা। আমি ব্ল্যাক হ্যাট মেথডে কাজ করে মাসে 5 লক্ষ টাকা ইনকাম করলাম, আমার 5-6,000 টাকা ঠিক আছে? অর্থাৎ আমরা কী করবো, রোজ সাজবো, আমার মাঝে হবে আমরা যদি এইটা করতে যাই আমাদের যদি মাথায় হয় না, যদি আমরা ব্ল্যাকটা করতে যাই আমরা তারা, অর্থাৎ আমরা কী করবো, লিগেল ওয়েতে কাজ করবো এবং মাঝে মাঝে যখন ঘুমায় যাবে তখন আমরা ইলিগালি কাজ করবো, অর্থাৎ বুঝতে দেবো না যে আমরা ইলিগালি কাজ করছি, ঠিক আছে? অর্থাৎ দুইটার সমন্বয়ে আমরা এসি করবো। তাহলে আমরা কি এসি করবো, গ্রে হ্যাট এসি, ঠিক আছে? আমরা করবো হচ্ছে গ্রে হ্যাট এসি। এখন এসি কি করে, কেন আমরা এসি করি? এসি করার মূল কারণ হচ্ছে আমরা যদি এফিলিয়েট মার্কেটার হই বা যে কোনো মার্কেটার হই, আজকে আমরা এফিলিয়েট মার্কেটার আছি, পরবর্তীতে ড্রপ শিপিং করতে পারি, যে কোনো ধরনের মার্কেট প্লেসে যখন আমরা বিজনেস করতে যাব তখন আমাদের এসিও করতেই হবে। এসিও কী করে, আমি যে পেজটা বা যে ওয়েবসাইটটা তৈরি করি সেটাকে একদম গুগলের কাছে প্রাধান্য করে তোলার জন্যে, আমার বিজনেস আমার ওয়েবসাইটটাকে র্যাঙ্কে ওঠানোর জন্যই আমরা এসিও করি। অর্থাৎ এসিওর কোনো বিকল্প নাই। আপনারা এফিলিয়েট মার্কেটিং করেন, ড্রপ শিপিং করেন, যে কোনো লোকাল মার্কেটে বিজনেস করেন না কেন, এসিও আমাদের
যখন আমরা কোনো কিছুটিকে সার্চ করি তখন কি করে সার্চ ইঞ্জিনের একটা নির্দিষ্ট রোবট আছে, এই রোবটকে যখন বলে দেয়, সার্চ ইঞ্জিন কী করে এই রোবটটাকে বলে দেয় যে আমার একটা কাস্টমার এই লেখাটা লিখে সার্চ করছে, তখন সেই রোবটকে যখন নির্দেশনা দেয় সেই রোবট কী করে সরাসরি চলে যায় ডাটাবেজে, অর্থাৎ আমাদের যে ডাটাবেজগুলো আছে এই ডাটাবেজের মধ্যে সমস্ত ডাটা ইমেজ সব কিছু কী থাকে সংরক্ষিত থাকে। তখন এই রোবটটা কী করে এই ডাটাবেজের মধ্যে গিয়ে সব কিছু খোঁজা শুরু করে, কোথায় আছে এই ডাটাবেজ, তখন এই ডাটাবেজে গিয়ে ডাটাবেজ থেকে অ্যানালাইসিস করে যে কোন ডাটাগুলা এখান থেকে সার্চ করা হয়েছে। যখন তারা এই রিলেটেড ডাটাবেজের ডাটাগুলো খুঁজে পায় তখন ওগুলো কী করে অ্যাসেসমেন্ট করে, অর্থাৎ সিরিয়াল করা শুরু করে। সিরিয়াল করার পর ওই রেজাল্টগুলো কী করে প্রমাণ করে যেগুলো ক্লাস করে সেগুলো অনুসারে 1 2 3 4 5 করে আমাদের সামনে হাজির করে। এইভাবে রেজাল্টগুলো আমরা দেখতে পাই। বুঝতে পারছি? তারপর আমি থিওরিটিক্যাল করছি এজন্য যে আমরা যখন মেশিন করবো তখন কিন্তু আপনাদের এইগুলোর সাথে পরিচয় থাকবে জানা হবে, এই জন্যে আমি থিওরিটিক্যালগুলো বুঝাই দিচ্ছি আস্তে আস্তে। তারপর এখন গুগল যে র্যাঙ্ক করি অর্থাৎ গুগল যে আমার সাইটে নিয়ে আসবে সেটা কিসের কোন কোন জিনিসগুলো গুগল প্রাধান্য দেয় যার উপর ভিত্তি করে আমার এই সাইটটা 1 নম্বরে চলে আসে। তো প্রথম কথা হচ্ছে প্রথম যেটা হচ্ছে সেটা টাইটেল, অর্থাৎ আমার একটা টাইটেল যদি থাকে সেই টাইটেলটাকে সে প্রাধান্য দেয়, অর্থাৎ আমার একটা টাইটেল থাকতে হবে। তারপর কি আছে মেটা ডেসক্রিপশন, প্রত্যেক জায়গায় থাকতে হবে একটা মেটা টাইটেল, একটা মেটা ডেসক্রিপশন, তারপর হচ্ছে মেটা ট্যাগ, অর্থাৎ এতদিন আমরা ট্যাগ শুনছি আজকে শুনে আমরা মেটা ট্যাগ। এখন কীভাবে বসাতে হয় আমি যদি অলরেডি দেখাইছি তারপর আমি দেখাবো। তারপর হচ্ছে টেক্সট কন্টেন্ট, কন্টেন্ট না থেকে কন্টেন্ট থাকতেই হবে। তারপর কি সাইজ অফ লেন্থ অফ দ্য কন্টেন্ট, অর্থাৎ আমার যে কন্টেন্টটা থাকবে এটা সাইজটা কতটুকু হবে ওয়ার্ডের হবে সেটাও আমাকে ভালো করে দেখতে হবে। কন্টেন্ট ডুপ্লিসিটি, অর্থাৎ কোনো কন্টেন্ট ডুপ্লিকেট খাওয়া যাবে না, একই ওয়ার্ড বারবার লেখা যাবে না। তারপর হচ্ছে কি ইউআরএল কনফিগারেশন, এটা আমি বারবার বলেছি ইউআরএলটা কি সেগুলো আমি দেখাবো। অপটিমাইজ ইমেজ ইউনিক কন্টেন্ট আমরা লাস্ট থেকে শুরু করবো, অর্থাৎ আমরা আজকে প্রথমে দেখবো হচ্ছে কীভাবে ইউনিক কন্টেন্ট তৈরি করতে হয়। ঠিক আছে, তাহলে কীভাবে আমাকে গুগল র্যাঙ্কিং করে আমার ইউনিক কন্টেন্ট থাকতে হবে, ইমেজের অপটিমাইজেশন করতে হবে, ইউআরএল সেট আপ করতে হবে, তারপর কন্টেন্ট ডুপ্লিকেসি দেখতে হবে, সাইজ ও লেন্থটা দেখতে হবে, কন্টেন্ট এটা ট্যাগ ডেসক্রিপশন আর টাইটেল। ঠিক আছে, তাহলে আমরা শুরু করব থেকে ইউনিক কন্টেন্ট থেকে শুরু করব। তারপর টেকনিক্যাল টার্মস অফ এসইও, এই যে বলছিলাম টেকনিক্যাল এসইও কাজ আছে না। এখন এই যে টেকনিক্যাল এসইও এর মধ্যে যেগুলো পড়ে আছে লিঙ্ক, পারমালিঙ্ক, ইউআরএল, ডকুমেন্ট, এগুলো হচ্ছে আমাদের টেকনিক্যাল এসইও এর মধ্যে পড়ে সবগুলো আমি বলবো। তারপর আছে ফলোইং, যেটাতে ক্লিক দিলে আমার কাজ হবে সেটাই হচ্ছে বিফলন। সহজ কথা, যেটাতে ক্লিক করলে আমার কাজ হবে অর্থাৎ ছাত্র উদ্ধার হবে সেটাই হচ্ছে বিফলনী, আর যেটাতে ক্লিক করলে আমার কোনো ধরনের কাজ হবে না, ছাত্র উদ্ধার হবে না, সেটাই হচ্ছে আমার বিফলনী। তারপর হচ্ছে ইন্টারনাল এক্সটার্নাল, আমার ওয়েবসাইট থেকে যদি বাইরের কোনো ওয়েবসাইটে যায় সেটা হচ্ছে কি এক্সটার্নাল লিঙ্ক, আর অন্য কোনো ওয়েবসাইট থেকে যদি আমার ওয়েবসাইটে আসে সেটাই হচ্ছে আমার ইন্টারনাল লিঙ্ক। ইনবাউন্ড এবং আউটবাউন্ড, মোটামুটি ইন্টারনাল এক্সটার্নাল
হয় সেটাই সেম উইন্ডো। আর অন্য কোনো উইন্ডোতে উইন্ডো বোঝেন যখন আমরা ভিতরে আমাদের এই যে ব্রাউজারটা আছে যখন এই যে এরকম করে নতুন একটা উইন্ডো ওপেন হবে সেটাকে বলা হয় অফিসের উইন্ডো। আর একই পেজে যখন ওপেন হবে সেটা হবে সেম উইন্ডো। এগুলো আমাদের আপনাদের জানার কথা। তারপর স্টার্টিং স্টেপস অর্থাৎ আমরা কীভাবে শুরু করতে পারি। প্রথমে আছে কিওয়ার্ড রিসার্চ, কম্পিটিশন রিসার্চ অর্থাৎ কম্পিটিশনটা ভালো করে বোঝাই দিই। মেম্বার ইলেকশন, চেয়ারম্যান ইলেকশন দেখেন নাই? মেম্বারে যখন আমিও দাঁড়াইছি, পাশের গ্রামে আরেকজন দাঁড়াইছি, ওই পাশের গ্রামের লোকটার প্রচুর জনপ্রিয়তা। দেখা যাচ্ছে যে তার সাথে আমি ইলেকশনে পারবো না। তার জনপ্রিয়তা আমার জনপ্রিয়তা রায়ের দিন তখন লিগালি ভোট হইলে সে এমনিতেই হয়ে যাবে। তখন কী করবো, আমার যে সাথে যে চেয়ারম্যানগুলো আছে তাদেরকে আমাকে ফলো করতে হবে, অর্থাৎ তাদের সাথে আমার কী করতে হবে, তাদেরকে নিয়ে রিসার্চ করতে হবে, তাদের পপুলারিটিটা কোথায়। বুঝতে পারছি? এখন এই যে ব্লাড হ্যাক মেথডে যদি আমি তাদেরকে একদম দমাই দিতে চাই তাহলে কী করবো, ওই চেয়ারম্যানের ফলে রাতের মধ্যে একটা মেয়ে ঢুকাই দেবো, দিয়ে কী করবো, ওইটা সাংবাদিকের সমানে হুড় করে প্রচার করবো ওই লোকটা খারাপ, তাই না? তাহলে কী হলো, সেই লোকটার পপুলারিটি রাতারাতি শেষ। তাই এই ফাঁকে কি আমি চেয়ারম্যান হয়ে গেলাম। এসইওটাও এরকম কম্পিটিশন রিসার্চ আমি যখন করবো, আমার সাইটটা আছে জাস্টিফাই লিঙ্ক, এই যে সাইটটা এটা কি প্রোডাক্ট সেল, হেলথ রিলেটেড প্রোডাক্ট সেল করে। আমাকে এই হেলথ রিলেটেড প্রোডাক্ট যারা যারা সেল করে তাদেরকে খুঁজে বের করতে হবে তাদের র্যাঙ্ক কীরকম, এবং তাদের যে র্যাঙ্ক যদি আমার চেয়ে বেশি হয় তাদেরকে কী কারণে বেশি এটা আমাকে খুঁজে বের করতে হবে, এবং তাদেরকে মাঝে মাঝে ব্লাকের মাধ্যমে তাদেরকে কিছু নামাই দিতে হবে। বুঝতে পারছি? এবং অন্যদেরকে যখন নিচে নামাই দেবো এবং আমি যত ভালো কাজ করবো তত আমার স্কিলটা উপরে উঠতে থাকে। ঠিক আছে? তারপর কম্পিটিশন রিসার্চ যখন করবো তখন আমাদের পরবর্তী কাজ করতে হবে অফ পেজেস। তারপর করবো হচ্ছে অফ পেজেস। তারপর কী হবে, মেজার অর্থাৎ র্যাঙ্কিং, কপি, এক্সিকুয়েন্স, পেজ ভ্যালু, এগুলো লক্ষ্য করার পর রেজাল্টটা ইনক্লুড হবে এবং পারফেক্ট বেসিস। মোটামুটি এতটুকু যদি আমাদের মাথায় থাকে, পরবর্তীতে যেগুলো আছে অ্যাডভান্স মোটামুটি আমরা এটুকুই আস্তে আস্তে শুরু করার চেষ্টা করি। যতটুকু দেখছি এটার বাস্তবিক এখন আমরা এখন কথা হচ্ছে আমার যেটা জিনিস লাগে মোটামুটি এই কটা জিনিসের পারফেক্ট ডিসপ্লে করা সম্ভব। এটা টাইটেল, এটা ডেসক্রিপশন, এটা ট্যাগ, পেজ কন্টেন্ট। এখন পেজ কন্টেন্ট যদি হয় সেটা কী হতে হবে, অবশ্যই ইউনিক হতে হবে। ইউনিক কি, আমার যে কন্টেন্টটা আছে এই কন্টেন্টটা দুনিয়ার আর কারণেই থাকবে, শুধুমাত্র আমার কাছে থাকবে। এখন কথা হচ্ছে যদি কন্টেন্টটা ইউনিক হয় তাহলে কেউ যদি সেই কন্টেন্টটার হেডিং বা কোনো কিছু লিখে সার্চ করে গুগল ডিরেক্টলি দেখবে যে এই কন্টেন্টটাই একমাত্র আছে ইউনিক। তখন কী করবে, আমার এই কন্টেন্টটাকে সবার আগে সেই প্রস্তাবনা করবে। বুঝতে পারছি? এই জন্যই আমাদের কন্টেন্টটা খুবই ইউনিক। তাহলে কন্টেন্ট যদি থাকে তাহলে কন্টেন্ট থাকা মাত্রই আমি কী পাবো, টাইটেল সেখান থেকে পাবো, টাইটেল থেকে ডেসক্রিপশনটাই আমার কন্টেন্ট, এটার ট্যাগ সেখান থেকে পাবো। তাহলে কিন্তু কথা আমার একটা লাগবে কি কন্টেন্ট। ঠিক আছে? তাহলে আমি এখন একটা কন্টেন্ট লিখেছি তার কাছে চ্যাট জিপিটি আছে। তাহলে আমি চ্যাট জিপিটির কাছ থেকে এখন একটা কন্টেন্ট দিই। এখন কথা হচ্ছে কন্টেন্ট দিলে কি আমার চ্যাট জিপিটি ইউনিক দেবে? না, ইউনিকও দেবে না, এসইও ফ্রেন্ডলি কোনো কন্টেন্ট আমাকে সে দেবে না। সে একটা কন্টেন্ট লিখে দিবে জাস্ট, কিন্তু সেই কন্টেন্টটা নিয়ে আমাকে ইউনিক করতে হবে এবং এসইও ফ্রেন্ডলি করে তৈরি করতে হবে। এখন এসইও ফ্রেন্ডলি করে তৈরি করতে হবে। এখন আমরা এই কন্টেন্টের পেছনে আস্তে আস্তে দৌড়াই। এখন দেখি আমি
বুঝছে না? এখন কথা হচ্ছে আমি আমার এসি করতে গেলে যে জিনিসগুলো লাগে সেটা হচ্ছে এটা টাইটেল, আমি টাইটেল পাইছি, তারপর ডেসক্রিপশন লাগে, এই যে দুটোটা হচ্ছে আমার ডেসক্রিপশন, তারপর কী লাগে যেটা ট্যাগ প্লেস করতে এটা ট্যাগও আমি তৈরি করতে পারবো। সাইজ সাইজ কত হয় কমপক্ষে 900 থেকে 1000 ওয়াট প্লাস, কতগুলা 900 থেকে 1000 ওয়াট প্লাস লাগবে আমার কন্টেন্টের সাইজ। তারপর কি কন্টেন্ট ডুপ্লিকেট হওয়া যাবে না, তো মোটামুটি একটা বড়ই দিয়ে দিচ্ছে। এখন কী করবো, এইটাকে নিয়ে আমরা চলে যাবো আমাদের ওয়েবসাইট। তো কী করলাম, তারপর একটা নোটপ্যাডের মধ্যে এই যে রাখলাম। এখন আমি সরাসরি চলে যাবো হচ্ছে আমাদের ওয়েবসাইট। এই যে ওয়েবসাইটে আমি এখন আমাদের কন্টেন্টটাকে বসাবো, কীভাবে স্টেপ বাই স্টেপ কন্টেন্টটাকে আমি ভালো করে এসিও করে এখানে বসাতে পারবো সেটা আমাদের আজ কী করতে হবে, এবার চ্যাটজিপিটি আমরা লিখে দেবো, তাই না? এখন চ্যাটজিপিটি লিখে দিচ্ছে গুগল কোনোদিন এটা সহ্য করতে পারে না, গুগল সহ্যই করতে পারবে না যে আপনি এটা চ্যাটজিপিটির কাছ থেকে নিয়ে আসছেন। এটা যদি গুগল বুঝতে পারে জীবনে আপনার ওই সার্ভিসটা র্যাঙ্ক হবে না। দেখুন আমি এই যে চ্যাটজিপিটির কাছ থেকে লিখলাম, এটা চ্যাটজিপিটি লিখে দিল না কে লিখে দিল সেটা আমাকে চেক করতে হবে। অর্থাৎ আমি আবার গুগলের সাহায্য দেবো, গুগলকে বলে দেবো যে আমার চ্যাটজিপিটি একটা লিখে দিচ্ছে, এটাকে কতটুকু ইউনিক, এই আইডিটা কতটা ইউনিক, এটার জন্য সেটাকে চেক করার জন্য আমি গুগলে গিয়ে সার্চ করবো এআই আর্টিকেল সেটা অর্থাৎ আমি যে কোনো একটাতে যাই, যাওয়ার পর আমি যে আর্টিকেলটা লিখে দিচ্ছি লিখে দেওয়ার পর সেই আর্টিকেলটাকে এখানে প্লেস করবো। এই জিনিস না, এই আর্টিকেলটাই তো আমি তার কাছে লিখে দিচ্ছি, লিখে দেওয়ার পর এখানে এই শেষে একটা এআই নামে অপশন আছে, এইখানে আমি অর্থাৎ এই যে হলুদ চিত্র লেখাগুলো আছে এগুলো সম্পূর্ণ কী করা, কোথাও থেকে সে আমার চুরি করে নিচ্ছে, তাহলে কারো না কারো এই জিনিসগুলো সে আমাকে চুরি করে এনে দিছে। এই যে ডুপ্লিকেট লেখাগুলা সেগুলো আমাকে চেঞ্জ করতে হবে, বুঝতে পারছি? এখন কথা হচ্ছে এই যে রেজাল্ট, এই রেজাল্টের ক্ষেত্রে যদি আমি আমার এই আর্টিকেলটা ব্যবহার করি তাহলে আমি কী করবো, নিজেও ধ্বংস রাখবো, আমার সাইটটাও ধ্বংস হবে। এআই যেভাবে বড় আছে অর্থাৎ মোটামুটি বলা আছে পুরোটাই আমাকে এআই র্যাঙ্ক করে দিচ্ছে, হিউম্যান রাইটিং 70%, তারপর নিজে নিজে একটু বাড়াই দিচ্ছে, মোটামুটি নিয়ে আসে। কিন্তু আমাকে করতে হবে কি, এইটাই হতে হবে 80% হিউম্যান হিউম্যান রাইটিং হতে হবে 80%, অর্থাৎ মানুষই লিখছে আমার বইটা হতে হবে 80% উপরে। এখন কথা হচ্ছে এই যে জিনিসগুলো আছে এগুলোকে কীভাবে আমি লিখবো, আমি তো বুঝি না, তাহলে আমি কী করবো, এগুলো পার্থক্য আছে, সেটা হচ্ছে আমি ইংলিশ না বুঝি, বাংলা বুঝি, বাংলা বুঝি না, তাহলে আমি এখন কী করবো, এই যে যেগুলো লেখা আছে অর্থাৎ এই লেখাগুলো কখনোই আমার ওয়েবসাইটে কখনো যাবে না। আমি কী করবো, গুগল ট্রান্সলেটে যাবো, গুগল ট্রান্সলেটে গেলাম, এই যে আমার আর্টিকেলটা যেটা লাল দেখাচ্ছে এই যে আমি কী করবো, এতটুকু কপি করবো, কপি করার পর এখানে এনে পেস্ট করবো এবং লেভেলসটা অবশ্যই এখানে বাংলা সিলেক্ট করবো। এখন তো আমার সমস্যা ব্যবহার করছি, আচ্ছা সমস্যা এখন এই যে হচ্ছে এই যে আমি ওইটা এইটা
বলি, আমি আপনার নাম বলে আমি বিলকিসকে পছন্দ করি না, এমন একটা লাইন আছে না? এখানে লেখা আছে আমি বিলকিসকে পছন্দ করি না, এটাকে লিখে দিস তো এআই। কিন্তু আমি যদি সেই লেখাটাকে লিখি যে আমি বিলকিসকে ঘৃণা করি, সে হলো না, কিন্তু লেখাটা সে হলো কিনা? ঠিক সেই মেকানিজমটাকেই এখানে আমাকে খাটাইতে হবে। যেমন এখানে বলা আছে বর্তমান মানসিক চাপের মাত্রা খারাপ হতে পারে বসে থাকা জীবনযাত্রার সাথে দীর্ঘ উদ্যমী এবং পরিপূর্ণ জীবনযাপনের জন্য সুস্থ শরীর এবং মন বজায় রাখা অগ্রগী থাকে, তাই না? এখন এই যে পুরো লেখাটা আমি বললাম, আমরা এখান থেকে এই লেখাটাকে ঘোড়ার কাছে লিখতে পারবো না। এই ঘোড়ার কাছে লেখাটা লিখে আবার কি দেবো? কাকে দেবো? সে কী করবে? ওইটা আমার ইংলিশ করে দেবে। ওই ইংলিশ যখন করে দেবে তখন আমার হবে এটা কি বলতে পারছি। এখন এই যে এখানে আছে, আমি এটাকে কপি করবো, কপি করার পর আবার এটাকে কী করবো? নোট প্যাডে এসিও যত সহজ তত কিন্তু করি। প্রাথমিক অবস্থায় রিসিভ করতে গেলে আমাদের স্কুলে থাকতে হবে। এখন কথা হচ্ছে এই যে আমি একটা নিলাম, এই লেখাটাকে নিয়ে আমার কী করতে হবে? এগুলো ঘুরের কাছায় লিখতে হবে। অর্থাৎ এই যে আমি একটু আগে বললাম যে আমি ইংলিশকে ঘুরে পড়ি, কিন্তু এই লেখাটা লিখে দিচ্ছে ChatGPT, আমি সেটাকে ঘুরাই কাছায় লিখবো যে আমি ইংলিশকে সহ্য করতে পারি। এরকম করে যদি আমি ঘুরাই কাছায় আর্টিকেল ঘুরে লিখি তাহলে একদম কী হবে? একদম ঠিক হয়ে যাবে। তাহলে আমার প্রথম লাইনটা আছে কি? আমি এখানে আপনাদের প্র্যাকটিস করে দেখাবো। এখানে বলা আছে আজকের যে স্বাস্থ্য এবং ফিটনেস আগের চেয়ে অনেক গুরুত্বপূর্ণ, তাই না? তাহলে আমি এই লেখাটাকে ঘুরে ঘুরে লিখি। আমি বর্তমান বিশ্বে এইভাবেই আপনারা কাজ করবেন, ঠিক আছে? প্রথম লাইনটা কি ছিল? বর্তমান বিশ্বে স্বাস্থ্য এবং ফিটনেস আগের চেয়ে অনেক বেশি গুরুত্বপূর্ণ। আর আমি লিখলাম কি? বর্তমান বিশ্বে স্বাস্থ্য এবং ফিটনেস প্রত্যেকটা মানুষের কাছে খুবই গুরুত্বপূর্ণ বিষয়। একই লেখা হলো কিনা? জাস্ট আমি কী করলাম? এদিকে ওদিকে একটু ঘুরাই দিলাম। তারপর কি? ক্রমবর্ধমান মানসিক চাপের মাত্রা খারাপ অভ্যাস যেন বসে থাকা জীবনযাত্রার সাথে দীর্ঘ উদ্যমী এবং পরিপূর্ণ জীবনযাপন করতে সুস্থ করি এবং মন বজায় রাখা অগ্রণী। এই লেখাটাকে আমি ঘুরে কাছে দেখি মানসিকভাবে
সেম, কিন্তু এই লেখাটাই এখন লিখবো আমি। আবার এই যে লাইন দিয়ে আমি লেখাটা লিখলাম, এই লেখাটাই আমি কী করবো, কপি করার পর আবার যখন কোথায় উপর ট্রান্সলেট অর্থাৎ এই যে আমি এখানে লিখছি, এইখানে আমি আবার লেখাটাকে পেস্ট করে দেবো। বুঝছি না? দেওয়ার পর এখানে আমি ইংলিশ ধরে দেবো, অর্থাৎ ওই লেখাটাকে আমার এখন ইংলিশ দরকার। ইংলিশ হয়ে গেল, এইটাকে কপি করে আবার ওখানে কোন লেখাটা ছিল আমার, এই যে প্রথম লেখাটা ছিল, অর্থাৎ এই যে উপরের লেখাটাই ছিল আমার হলুদ। এখন যদি এটাকে এখানে বসাই দেই এবং পুরা লেখাটাকে কপি করে আবার যদি আমি এআই ডেভেলপের কাছে যাই, এই যে আমার উপরে লেখাটা হলুদ ছিল না, এই লেখাটা আমি কিন্তু এটাকে চেঞ্জ করছি। এখন যদি আবার এইখানে পেস্ট করে দেই, দেওয়ার পর এআই ডিটেক্টরে যাই, দেখেন এই যে উপরে হলুদ লেখাটা ছিল, এখন কিন্তু আর এই লেখাটা অর্থাৎ যেটা সম্পূর্ণরূপে আমি লিখে দিচ্ছি। এইভাবে ধরে ধরে আর্টিকেলগুলোকে সম্পূর্ণ ইংলিশ করতে হবে। বুঝতে পারছি? তাহলে এখন কী করতে পারবেন আর্টিকেলগুলা? তাহলে এর আগে ছিল হিউম্যান 80%, এআই জেনারেট ছিল 82%, এখন এখন কত আছে? এখন হচ্ছে 66%, অর্থাৎ আমার হিউম্যান রাইটের দাবি কত? 80+। কখনোই 95-এর উপরে যাবো না, তখন কিন্তু আমার ঝামেলা আছে। হ্যাঁ, আমি যদি লিখি কোনো না কোনো আর্টিকেল কারোর সাথে মিলে যেতেই পারে, তাই না? কিন্তু কখনো 80-র উপরে যাবেন না। 80 থেকে 85, 86, 87 মোটামুটি পারফেক্ট, কিন্তু তার উপরে আর আগানো যাবে না। এই যে আমি প্রসেসটা করলাম, এইটা অর্থাৎ একটা আর্টিকেলকে ইউজ করতে কীভাবে কী করতে হয়, এটা কার কার মাথায় ঢোকে নেই। এসিও যত সোজা তত কঠিন, বুঝতে পারছি? আর এসিও ঠিকঠাক না শিখলে আপনারা বাজারে কিনতে পারবেন, অর্থাৎ মার্কেটে যেগুলো আপনারা বুঝতে পারছি। তো আমাদের প্রথম শব্দ ছিল একটা কন্টেন্টকে ইউনিক করা, অর্থাৎ একটা আর্টিকেলকে ইউনিক করা। মোটামুটি যে প্রসেসটা আমি দেখাইলাম, এটা হচ্ছে বেস্ট তরিকা একটা আর্টিকেলকে ইউনিক করার। অনেকগুলো টুলস আছে যেগুলোতে আমরা আর্টিকেল রিরাইট করে নিতে পারি, কিন্তু সেগুলো পারফেক্টলি কাজ করে না। বুঝতে পারছি? এই জন্যই আপনাদেরকে সবচেয়ে ভালো তরিকা হচ্ছে চ্যাটজিপিটির কাছ থেকে একটা আর্টিকেল লিখে নেওয়া, সেটার উপর ট্রান্সলেট করা, ট্রান্সলেট করার পর সে আর্টিকেলটাকে এদিক ওদিক ঘুরাই লেখাই দিয়ে তারপর এটাকে কী করা, অ্যানালাইসিস করে চেক করে দেখা আর্টিকেলটা পুরোপুরি মানুষের দ্বারা তৈরি, তারপরে আমি সেই আর্টিকেলটা কখনোই আমার ওয়েবসাইটে বসাবো। এখন মনে করেন আমার এই আর্টিকেলটা পুরোপুরি হিউম্যান রাইট, তখন আমি কী করবো, এটা পুরোটাই কপি করার পর সেটা কোথায় আমার এখন আমার ওয়েবসাইটে আমি যখন বসাবো, আমার তিনটা জিনিস লাগবে। সেটা হচ্ছে একটা হচ্ছে মেটা টাইটেল, মেটা ডেসক্রিপশন, মেটা ট্যাগ, তাই না? এ খারাপ লাগতেছে? আচ্ছা, খারাপ লাগলে একটু চা খায়, খারাপ কিন্তু পোস্ট করবো না